নমস্কার, কেমন আছো সবাই? সঙ্গীতাস লাইভে তোমাদের সকলকে জানাই স্বাগতম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, তার কারণটা হচ্ছে আজকে কিন্তু আমার 55,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে। সকালবেলা উঠে প্রথমে এই বাড়িতে চলে এসেছি, এসে দেখি এরা দুজনে মিলে প্রচন্ড ঝগড়া করছে, তাই দেখে মাথাটা একদম গরম হয়ে গেল। ওদেরকে থামানোর জন্য দিয়ে দিলাম দুটো ধাওয়া, না হলে তো চুপ করে থাকবেই না। ওই জন্য এখন আমি কিন্তু তোমাদের সঙ্গে বকবক করা শুরু করে দিলাম। মাঝে মধ্যে যখন ব্লগগুলো শুরু করি না, মনে হয় যে তোমাদের সঙ্গে অনবরত বকতে থাকি, তো আজকালকার বাজারে এত বকতে থাকা জিনিসটা কেউই পছন্দ করে না। তাই জন্য কিন্তু কাজে সব ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। কিছু কাজের মাধ্যমে দেখালেও না কিছু কথা মনের ভিতর থেকে যায়, সেইগুলোই বলতে ইচ্ছা করে, তাই জন্যই এত বকবক করা। যাই হোক, অনেকটা বকে ফেললাম, চলো এখন কাজ বাজ শুরু করি। আজকে একটা জিনিস ভেবেছি, আজকে তোমাদের সঙ্গে একটা হোম রেমেডি শেয়ার করব, যেটার জন্য কিন্তু তোমাদের মাথার চুল একদম পড়বে না, যাদের কিনা ভীষণ পরিমাণে হেয়ার ফল হয়। যেমন দেখো, আমার মাথায় কিন্তু একটাও চুল নেই। চুল না থাকার জন্য আমি পুরো একদম পাগলের মতো হয়ে যাচ্ছি, কি করে কি করব না করব সেটা কিন্তু তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। তো এখন আমি রান্না বান্না করব। রান্না বান্না বলতে সেই আগের দিনের মাছ এনেছিলাম, জিওল মাছ। সেই আগের দিন বলছি, এনেছিলাম প্রায় 4-5 দিন আগে, 3-4 বেলা খেয়েছি, এখন আর এক বেলাটা আছে, সেটা আজকে রান্না করব। কিছুদিন হচ্ছে না আমি বাড়ির পাশ থেকে আর বাজার টাজার কিছু করছি না, ওই হাট থেকে একবারে বাজার বেশি করে নিয়ে আসছি, তারপর সেই বাজারটাই খাওয়া দাওয়া শুরু করেছি। সকালবেলা উঠে সেই মাথার ভিতর একটা আলাদা হেডেক থাকে যে বাজারে করতে যেতে হবে, এখন আর সেটা করতে হচ্ছে না, বেশ ভালোই লাগছে। আবার ঝগড়া শুরু করেছিল, আবার গিয়ে সেখানে গিয়ে একটু থামাতে হলো, কারণ ওরা খেলা করছিল আমাদের উঠোনেই। সকালবেলা রান্না করব মুখি কচু দিয়ে তরকারি, আর সঙ্গে থাকবে একটা ভাজা। জিওল মাছ কাটতে কিন্তু খুবই বিরক্তি লাগে, তবু আজকে সব মাছগুলো কেটে নিয়ে রাখলাম যাতে আজকেই সব রান্না করতে পারি। উনুনটা এখন ধরাবো। আমি একদম মশলা ছাড়াই রান্না করি, কারণ সবসময় মশলা খেতে সত্যিই ভালো লাগে না, মাঝে মধ্যে একটু হালকা পাতলা খেতেও খুব ভালো লাগে। আর এই যে দেখো, কিছু পটল ভেজে নিয়েছি। পটল ভাজা অনেকদিন খাওয়া হয় না, তার থেকে বড় কথা আমার হাজবেন্ড পটল ভাজা একদমই পছন্দ করে না, কিন্তু বেশ ভালোই লাগে পটল ভাজাটা। আর এদিকে বসিয়েছি আমি মুখি কচু দিয়ে তরকারি। চালে রান্না করছি, তাই জন্য ভাবলাম চলো এইসব বাসনগুলো একদম মেজে নিই। মাছটা ভাজা হয়ে গেছে, তার ভিতর দিয়ে দিলাম মুখি কচু, ওটার ভিতর ভালো করে ভেজে দিয়ে দিলাম জল, তারপরে এসছি বাসনগুলো মাজতে। যেহেতু কাঠের জালে রান্না করছি, তাই জন্য কিন্তু উনুনের আঁচটা লিখবে না, ওইদিকে আমার বাসনগুলোও মাজা হয়ে যাবে আর কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কাজ করার একটা আলাদা নিয়ম বের করতে হয়, একটা করব তার সঙ্গে আরেকটাও করতে পারবো, এমন ভাবে করলে কিন্তু সময়টাও খুব তাড়াতাড়ি বেঁচে যায়। দেখো, আমি কিন্তু ওইদিকে জালটা ধরিয়ে দিয়ে এই যে বাসনগুলো মাজতে বসলাম, বাসনগুলোও মাজা হয়ে যাবে, এদিকে কিন্তু আমার তরকারিটাও ভালোভাবে ফুটে যাবে। সিঞ্জিনি প্রাইভেটে গেছিল, প্রাইভেট থেকেও এসেও গেছে, তো আমি এক তরকারি ভাত করছি, বেশি একটা টাইম লাগবে না। মেয়ে দেখো এসে আমার কাছে জিজ্ঞাসা করছে, মা তোমার রান্না বান্না হয়েছে? এমন একটা স্বভাব হয়েছে, খিদে পায় কিন্তু ও খেতে হয় সেটা কিন্তু ভালো করে এখনো জানে না। বাচ্চারা এমনই হয়, খেতে চায় না কিন্তু ওদের খিদে পায়, কি খাবে বুঝে উঠতে পারে না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গেল আর তরকারিটাও নামিয়ে নিয়েছি। চলো দেখাই। জ্যান্ত মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তার তরকারির স্বাদ যে এত সুন্দর হয় কি বলবো। পটল ভাজা আর মুখি কচুর তরকারিটা কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট, এখন একটু কাজ করব। আজকে প্রচন্ড গরম দিয়েছে, তার ভিতর আমার হাজবেন্ড দোকান থেকে ফোন করলো যে ঠিকই একটু দোকানে আসো, একটা জিনিস এনেছি। কি জিনিস চলো তো একটু দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমিও জানি না, আমাকে বললো চলো যাওয়া যাক। সিঞ্জিনির বাবা এরকম করে কোনো সময় বলে না ফোন করে যে আসো একটু দেখে যাও, মনের ভিতর আলাদা এক্সাইটমেন্ট নিয়ে চলে গেলাম ওর দোকানে। আর বাইরে এত রোদের জন্য মনে চটি টটি গরম হয়ে যাচ্ছে। দোকানে ঢুকতেই আমাকে কি জিনিস দেখায় সেটাই দেখার বিষয়। এই জিনিস এগুলো কি গো? ও, এখানে কথা বলার জন্য। আমি ভাবলাম যে আমার জন্য কিছু অর্ডার দিয়েছে। দোকানে ঢুকতেই দেখি ওটা আমার কোনো জিনিস না, আমি ভেবেছিলাম আমার জন্য কিছু এনেছে। যাই হোক, দোকানের জন্য এনেছে মানেই তো আমাদের খাওয়া দাওয়া সবকিছু চলবে সেটার জন্যই, তাই না? একটা সংসার চালাতে গেলে একটা হাজবেন্ডের যে কত অবদান থাকে সেটা একটা হাজবেন্ডই জানে। দোকানের জন্য এই জিনিসগুলো কিনেছে, তার কারণটা হচ্ছে এই কাচের ভিতর লাগাবে। এগুলো হচ্ছে একটা হ্যাঙ্গিং, যেটার দ্বারা কিছু জিনিস ঝুলিয়ে রাখবে যাতে লোকজন দেখতে পারে। আচ্ছা, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম আমার হাজবেন্ড দোকানে অনেক রকমের মাল তুলেছে, এই মালগুলো বাঁধানোর জন্যই কিন্তু এই প্রস্তুতি নেওয়া ওর। এটা অনলাইন থেকে অর্ডার করেছে যাতে একটু সমস্যার সমাধান হয়, যাতে লোক দেখতে পারে, কারণ দোকানটা একটু ভিতরের দিকে, তো মানে কেউ এসে দেখতে না পারে, সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া। জিনিসের অ্যাড দেওয়ার একটা ব্যাপার থাকে, তো তাই জন্য এখানে কিন্তু অনেক রকমের জিনিস আছে। এগুলো মোবাইলের কভার, চার্জার, হেডফোন, গ্লাস, এই সব জিনিস আর কি রেখে দিয়েছে যাতে লোক দেখতে পারে আর তাদের সুবিধা অসুবিধার সময় এসে পাল্টাতে পারে। অনলাইনে সমস্ত কাজ করতো, এখন আবার এগুলো তুলেছে, যাক ভালোই হয়েছে, একটা সঙ্গে দুটো বিজনেস ভালোই হবে। এখন এক এক করে মালগুলো সাজিয়ে নিচ্ছে, আর আমি বলছি দেখি তো কেমন হয়, দেখাও তো ভালো করে।
কাজকর্ম কমপ্লিট করে এখন ভাবলাম যে চলো মেয়েটাকে একটু চুল কাটাতে নিয়ে যাই। সিঁদুনিকে টাক করেছিলাম প্রায় 2 মাস আগে, 2 মাসের ভিতর চুল কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। চুলটা এতটাই বড় হয়েছে যে ওর কানের কাছ দিয়ে সবসময় থাকে, এই জন্য ওর ঠাম্মি কিন্তু বারবার বলছিল চুলটা কেটে দাও, চুলটা কেটে দাও। তাই ভাবলাম সকালে স্নান হয়ে গেছে, তারপরে গিয়ে আবার এই যে চুল কাটতে নিয়ে আসলাম। চুল কাটার একটা দিন থাকে তো আজকে সেই দিনটা, যেই দিনটা চুল কাটলে ওর কোনো সমস্যা হবে না, তাই জন্য ভাবলাম যে স্নান করা হয়ে গেছে তো কি হয়েছে, চলো চুলটা আগে কাটিয়ে। এই যে দাদাটা দেখছো চুল কাটছে, কিন্তু আমাদের দোকানেই ভাড়া থাকে। আমি ভালো করে ডিরেকশন দিয়ে দিচ্ছিলাম যে কিভাবে চুলটা কাটবে, একদম কানের কাছ দিয়ে ছোট ছোট করে কাটবে যাতে ওর গরম না লাগে। আমার মেয়ের কিন্তু টাক করার আবারও খুব শখ হয়েছে, বলছিল মা আমাকে চুল না কেটে টাক করিয়ে দাও। কিন্তু সত্যি বলতে কি আমার টাক মাক একদমই পছন্দ হয় না, তাই ভাবলাম না এইবার পুজোতে থাক, পরের বার টাক করিয়ে দেবো। সত্যি কথা বলতে কি আমার বাবাও একদম টাক করা পছন্দ করে না, কিন্তু এই বাচ্চাদের কষ্ট হয় জন্য একটু চুল তো কেটে দিতেই হবে। ছোটবেলায় খুব শখ হতো একটা মেয়ে হলে সুন্দর করে বড় বড় চুল রাখবো, কিন্তু এদের কষ্ট দেখে আর মনের ইচ্ছাটাও কোথায় হারিয়ে যায়। বড় হয়ে গেছে, চুলের যত্ন নিজেরাই নিতে পারি না, আর দেখো মেয়েরা কি করে নেবে, বাচ্চা মেয়ে। তাই আমারও তো অত টাইম হয় না, তাই জন্য ভাবলাম চুলটা কেটেই বড় রাখার জন্য কিন্তু চুলের গ্রোথও দরকার। ওর তো চুলের সেরকম গ্রোথও নেই, তাই জন্য ভাবলাম চুল একদম কেটে একদম ছেলেদের মতো করে দিই। দেখো সিঞ্জিনিকে কত সুন্দর লাগছে, একদম ছেলেদের মতো করে দিয়েছে, আমার তো বেশ ভালোই লাগছিল। চুল কাটা হয়ে গেলে ওকে নিয়ে আবার স্নান করাতে হবে। সকাল থেকে এই যে প্রায় 2 বার স্নান করা হয়ে যাবে এবার। আমার মেয়ের চুল কাটা দেখে চৈতালির মেয়েও চলে এসেছে চুল কাটতে। পুচকি আর সিঞ্জিনি যেহেতু একসঙ্গে মেশে, তাই বললো বুনুর মতো আমিও চুল কাটবো। ওই দেখো চলে এসেছে। কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সিঞ্জিনিকে কেমন লাগছে দেখতে। শরীরের ভিতর কিছু নেই, খাওয়া দাওয়া না করলে যেটা হয়, বাচ্চাদের এই ধর্ম। বললাম না মোবাইল দেখে একটু খাই, তাও গায়ে লাগে না। ঘরে এসে ওর বাবাকে দেখাচ্ছে যে বাবা দেখো আমার চুলটা কেমন কাটা হয়েছে। ওর বাবা বললো খুব সুন্দর হয়েছে। চলো এখন তো অনেক চুল কাটা হলো, এখন ওই বাড়িতে যাব, গিয়ে কিছু কাজ করব। এই যে সমস্ত পাতাগুলো রয়েছে, এই পাতাগুলো এখন আনতে হবে। শুনেছি ঝড় হবে, সেই ঝড়টার জন্য খুব ভয় লাগছে। সব পাতাগুলো ভালো করে গুছিয়ে এই জায়গাটায় করে রেখে দিলাম, যাতে এই পাতাগুলো যাতে নষ্ট না হয়, তাই জন্যই রাখা। এই পাতাগুলো পুরানো হয়ে গেলে আর ভেবেছি আর পাতা টাতা কুড়াবো না, এমনি জ্বালানিতে সব উই পোকা ধরে যাচ্ছে, তাই জন্য ভাবলাম এই পাতাগুলো পুড়িয়ে আর করাবো না। সন্ধ্যাবেলা ভাবছিলাম একটা ভিডিও করবো, অমনি দেখি আমার ট্রাইপডটা আমার হাত থেকে কিভাবে ভেঙে গেল। সত্যি বলতে কি ভীষণ কষ্ট হচ্ছিল। এই যে 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারপরে ওই যে ট্রাইপড একটাই কিনেছিলাম। কোনোদিন এমনি ভিডিওর জন্য আলাদা করে কোনো ইনভেস্ট করিনি, তাই ভীষণ কষ্ট হচ্ছে যে এটা ভেঙে গেল, কি আর করব, ভীষণ কষ্টও হচ্ছে আমার। মন টন খারাপ করে চলে এলাম ছাদে। আর আমারও কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়ে না প্রচন্ড পরিমাণে পিঁপড়ে ধরেছে। পিঁপড়ে ধরার কারণে আমি সব জামা কাপড়গুলো এসে ছাদের পর এইভাবে ফেলে দিয়েছি যাতে পিঁপড়েগুলো গরমে মরে যায়। কিন্তু এসে দেখি যে কিছু পিঁপড়ে বেঁচেও আছে, যেই জামা কাপড়ের ভিতর ভাজে ভাজে রয়েছে। এই জামা কাপড়গুলো যদি তারে মেলে দিতাম হাওয়ায় পড়ে যেত। আজকে ভীষণ গরম পড়েছে, ছাদটা এত নিচে গরম হয়ে গেছে যে আমি ভাবলাম যে এখানে বসেই আমি সব জামা কাপড়গুলো ভাজ করে ফেলি। করতে বসে নিচে থেকে এত তাপ উঠছিল, মনে হচ্ছিল আমি সিদ্ধ হয়ে যাচ্ছি। তারপরেও ভাবলাম যে এখানে বসে করি, ঘরে গিয়ে তো সেই চেয়ারেই রাখতে হবে, চেয়ারের ভিতর কখন থাকবে, আবার কখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করব, তাই ভাবলাম এখান থেকেই ভাঁজটা করে নিয়ে যাই। কাজ এইভাবেই গুছিয়ে ফেলি, মনে না চাইলেও। মনটাও সত্যি খারাপ হয়ে গেছে ট্রাইপডটা ভেঙে যাওয়ার জন্য। মোবাইলের স্ট্যান্ড না থাকলে কি ভিডিও করা যায়, আর ভিডিও করার মতো কেই বা আছে আমাকে যে ভিডিও করে দেবে। তাই জন্য ভাবলাম যে নিজের কাজ নিজেই করি। একটা জায়গায় স্ট্যান্ডে মানে মোটামুটি করে লাগিয়েছি, তারপরে এই শ্যুটটা করছি। একটা ভিডিও করার পিছনে কিন্তু অনেকটা খাটনি আছে, কিন্তু সেই হিসাবে কিন্তু ব্লগ ভিডিও কোনো ভিউজই দেয় না, খুব কষ্ট হয়। ইউটিউবে সাকসেস হওয়া কিন্তু বিরাট কঠিন হয়ে গেছে। যারা পরকিয়া খারাপ কিছু দেখাবে, শয়তানি বজ্জাতি করবে, তাদের কিন্তু ভিউজের বন্যা বলে যায়। কিছু মানুষের এইসব রুচিত বোধে আটকায় না, আমাদের খুব আটকায়। তাই কিন্তু আমরা এই ঝগড়া অশান্তি হলেও সেটা ক্যামেরার সামনে ক্যাপচার করে তোমাদের সঙ্গে দেখাতে পারি না। এখন মানুষ ভালো ভিডিও ভিউজ কোথায় দেয়, খারাপ খারাপ ভিডিও যেখানে দেখবে সেখানেই তো ভিউজ হবে, তাই না? চলো তোমাদের যেটা হোম রেমেডি দেখাতে চেয়েছিলাম সেটা দেখাই। আগের দিন রাত্রেবেলার ভিডিও এটা। আমি কিছু মেথি 1 চামচ মতো এই যে জলে ভালো করে ভিজিয়ে রাখছি। মেথিটাকে আমি ওভারনাইট রেখে দেবো, তারপরে এই মেথিটা যখন ফুলে উঠবে তখন আমি এই মেথিটার সঙ্গে আরো কিছু পাতা যোগ করে আমি একটা সিরাম বানাবো। সিরামটা বানানোর জন্য আমি প্রথমে কারি পাতা তুলতে হবে, তাই জন্য চলে এলাম এই যে আমাদের মেজদিদের বাড়ি কিছু কারি পাতা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তো আমি এটা দিয়ে বানাবো একটা সুন্দর সিরাম, যেটা চুলের গোড়ায় লাগালে পারে কিন্তু একদম চুল ওঠা বন্ধ হয়ে যাবে। গত 1 মাস ধরে এই সিরামটা আমি ইউজ করছি, আমার একদমই চুল ওঠা বন্ধ হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে 1 মাস পরে শেয়ার করি। কারি পাতাগুলোকে দেখো তুলে নিয়ে এসেছি, এখন ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। কারি পাতাগুলোকে ছাড়িয়ে এখন একটা পাত্রের ভিতর জল দিয়ে কারি পাতাগুলো দিয়ে ভালো করে ফুটাতে হবে। জলটা কিন্তু একদম কেনা জল ইউজ করতে হবে, যাতে অনেকদিন স্টোর করা যায়। স্টোর করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একদম ডিপ মানে ফ্রিজে রাখতে হবে। কারি পাতাটা জল দিয়ে দিলাম গ্যাসের উপর বসিয়ে। এখন এই যে
এই মেথিটাকে সুন্দর করে আমি ধুয়ে এখন দিয়ে দেবো। সারা রাত ধরে থাকার জন্য একদম ফুলে উঠেছে, তাই ভাবলাম ওইটুকু জল আছে ওইটুকু দিয়ে দিই। এখন সুন্দর করে ফুটাতে হবে, ফুটিয়ে এলেই মানে যতটা জল দিয়েছি এর হাফ জল করতে হবে। ফাঁকে আমার সংসারে কিছু কাজ আছে সেগুলোও করব। এটা বসিয়ে পর ভাবলাম যে ভিডিওগুলো এক জায়গায় করে রাখি, কারণ এই ভিডিওটা করতে একটু টাইমই লেগেছে। কারি পাতা আর মেথি কিন্তু সুন্দর করে ফুটে এসছে, যখন ঠান্ডা হয়ে গেছে দেখো রাত্রেবেলা কিন্তু আমি এটাকে ভালো করে এইভাবে কচলাতে হবে যাতে এর ভিতরে সব রসগুলো বেরিয়ে যায়। ভিতরে যত সব রস আছে সব বের করে নিতে হবে এরকম নিংড়ে নিংড়ে, তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। এই যে দেখো এই যে কারি পাতার জলটাকে এখন একটা গাবলার ভিতর বসিয়ে স্ট্রেনারে দিয়ে কি ছেঁকে নিচ্ছি। এর সঙ্গে কিন্তু মাস্ট তোমাদের ক্যাপসুল দিতে হবে। আমি এইটুকু জলের ভিতর দেবো 4টে ক্যাপসুল। আবার ওই ঘর থেকে দেখো 4 পিস ক্যাপসুল নিয়ে এসেছি, এটাকে এখন ভালো করে ফাটিয়ে এটার ভিতর দিয়ে দেবো। ক্যাপসুল কিন্তু মুখের জন্য চুলের জন্য খুবই উপকারী। যখন কোনো মুখে কোনো খারাপ কিছু ওঠে তখন এইভাবে ক্যাপসুল নিয়ে ভালো করে মাসাজ করলেও কিন্তু মুখের র্যাশ হয় না। তো দেখো এই যে আমি সুন্দর করে কেটে ফাটিয়ে আর কি এই সিরামটার ভিতর দিয়ে এখন গুলিয়ে নেব। এই ক্যাপসুলগুলো কিনেছিলাম শুধু এই সিরামগুলো বানানোর জন্য। মাঝে মধ্যে একটা টাইম ছিল যে আমি মুখেও সপ্তাহে 3 দিন এই সিরাম মানে এমনি করে লাগাতাম। মুখে লাগিয়ে একটু মাসাজ করলে কিন্তু মুখটাও খুব সুন্দর হয়। দেখো একটা বোতল নিয়েছি, এখন এই সিরামটাকে বোতলের ভিতর ভরে নেব। বোতলের ভিতর ভরে নেওয়ার পরে মুখের ছিপিটা আটকে ভালো করে ঝাঁকিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার কিন্তু হেয়ার সিরাম, যেটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর তোমাদের চুল একটাও উঠবে না, আমি একদম তোমাদের গ্যারান্টি সহ বলতে পারি, কারণ আমি 1 মাস এটা ইউজ করেছি, আমার চুল ওঠা পুরো বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু ছোট ছোট করে আমার হেয়ারও গজাচ্ছে। তো দেখো এই ছিদ্রটা করে নিলাম। করতে করতে আমার প্রচন্ড গরম লেগে গেছে, চলো একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই। আর সংসারের সারা দিনের কাজকর্ম আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। রাত্রেবেলা করবো রুটি, আর পরের দিন ভেবেছি এটাকে মাথায় নেব। কাজ করতে বসে আর রুটি বানানোর কথা ভুলে গেছি, ভাবলাম এটা করে নিই তারপরে রুটিটা বানাবো। ভীষণ গরম লেগেছে, একটুখানি রেস্ট করে নিই। আর মাথার চুলটা মানে আগে থেকে একটু ভালো হয়েছে, চুল উঠছে না জন্য একটু শান্তি। রুটি বানিয়ে খেয়ে দিয়ে সব বাসনগুলো একবারে মেজে কমপ্লিট করে রাখলাম, যাতে পরের দিন সকালে আর আমার এসে কাজ করতে না হয়। কাজগুলো গুছিয়ে রাখলে এটাই হচ্ছে একমাত্র সুবিধা। আর বাসনগুলোকে একদম বিস্কেটে তুলে রাখতে পারলাম না, থাক বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ঘুমোবো। আজকে প্রচন্ড গরম পড়েছে, বাইরেটাও একদম হাওয়া নেই। ভেবেছি আজকে আর ঘরে ঘুমোবো না, ছাদের ঘরেই ঘুমোবো। আগের দিন আমার শাশুড়ি মা ছাদের ঘরে ঘুমিয়েছিল। সিঞ্জিনি বলেছে মা আজকে আমি তোমাদের কাছে শোবো না, ঠাম্মির কাছেই শোবো। তাই ভাবলাম চলো আজকে আমরা দুজনই ছাদের ঘরে ঘুমোই। এই ঘরটা তালা মেরে এই চেয়ার টেয়ার সবকিছু রেখে, মানে ঝড় হবে শুনছি, ভয়ও লাগছে কখন ঝড় আসে। তো এগুলো আজকে আর তুলবো না, পরের দিন দেখি সবকিছু তুলে রাখবো। আর আজকে এত কাজ করেছি, চারিদিকটা একদম গুছিয়ে রেখেছি। সবসময় হয়তো ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে দেখানো হয় না, তবুও চলো এখন ঘরে যাই। অন্ধকার হয়ে গেছে, দেখো সবাই কিন্তু লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। আর আজকে কিন্তু পূর্ণিমার চাঁদের আলোটাও চকচক করছে, দেখা যাচ্ছে, কারণ লাইটটার ভোল্টেজ একদমই নেই। তো টিনের ঘরে চলে এসেছি, এখন আমি ঘুমোবো, মানে বিছানাটা করব। তবু ঘরের ভিতর যে গরম, প্রথমে যখন এসেছিলাম এই ঘরে মনে হচ্ছিল ভীষণই গরম, মানে ফ্যানটা ভালো ঘুরছেই না। দেখো কদিন এই ফ্যানটায় এত আওয়াজ হয়েছে, এসে মানে কানে এইভাবে আঙুল দিয়ে তারপরে ঘুমোতে হয়েছে। কদিন আর কি আমার বোনরা এসেছিলো, তখন ছাদের ঘরে ঘুমিয়েছিলাম। তো এখন আর কি এই আওয়াজটা কমেছে, ওর জন্য শান্তি ঘুমোতে পারবো। এরকম আওয়াজ হলে ঘুমোতে পারবো, কিন্তু যদি খট 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 করে ঘুরে তাহলে কি করব। তো এখন আর কি আমি বিছানা করব। চোখ মুখের অবস্থা দেখো পুরো একদম ঢুকে গেছে, একদম শরীরটা ভালো নেই। এখন আমি আর কি বিছানাটা করে গাটা ধুয়ে একটু ঘুমোবো। আজকে আর ভেবেছি মোবাইলটা দেখবো না, শান্তি লাগছে এখানে এসে, মানে এখানে আসার পর মনে হচ্ছে গা না ধুলেও চলবে। সারাদিনে শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য তোমাদের সঙ্গে এরকম ভাবে বলতে হচ্ছে। যাক আমি একটু ভয়েস দিয়ে বলে দিই। এখানে এখন ভালো করে আমি বিছানা করব, শোবো। আর সিঞ্জিনির বাবা গেছে বাইরে কোথায় ঘুরতে। প্রতিদিনই ও খাওয়া দাওয়ার পরে একটু ঘুরে বেড়ায়, রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। আমি আর বেরোই না, মেয়ে আর আমি শুয়ে পড়ি। ও রাত 11টার দিকে, যেহেতু আমি একা আছি তাই জন্য ভাবলাম এখানে আমি একাই প্রায় রাত 11টা অবধি থাকবো। আর আজকে কারেন্ট খুব ডিস্টার্ব করছে। এখানে তো শুয়ে তো ছিলাম, কিন্তু রাত্রেবেলা অনেক রাত্রে আমাকে পিঁপড়ে কামড়ে শেষ করে দিচ্ছিল, কারণ খাটের নিচে প্রচুর পিঁপড়ে হচ্ছে, 20 পিঁপড়ে। তারপরে রাত্রেবেলা আবারও ঘরে এসে বিছানা করে ঘুমোতে হয়েছে, মানে এমন পরিস্থিতি, ভীষণ গরম তো। আর এইখানে ঘুমোনো, নিচের ঘরে ঘুমোনোও যাচ্ছিল না। আর এই ঘরে পিঁপড়ে, যেমন গরম তেমন পিঁপড়ের উৎপাত, এইভাবে কি আর ঘুমোনো যায়? তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো। সবাইকে টাটা, দেখা হচ্ছে আরেকটি সুন্দর ব্লগ নিয়ে।